হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুল বলছিলাম। সো ধন্যবাদ সবাইকে আমাদের প্রো অ্যাডভাইজার সার্টিফিকেশন প্রোগ্রামে। আজকে ডিসকাশন করব লিসন ফর এমআই সফটওয়্যার টপিকটি নিয়ে। সো আজকে মূলত আমরা এমআই সফটওয়্যারের নিয়ে আমরা কি আমাদের ট্রেনিং সেশনে থাকছে, আমি একটু শর্ট ওভারভিউ দেখে নিচ্ছি যে আমাদের আজকে সেশনে কি থাকছে। সো আমাদের এমআই সফটওয়্যারের কি আমরা টপিকস নিয়ে কথা বলবো। আমাদের এমআই সফটওয়্যার নিয়ে কথা বলবো, বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার সলিউশন কি, এমআই সফটওয়্যারের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং কি, ভার্টিক্যাল সলিউশন ইমপ্লিমেন্টেশন প্রসেস। দেন হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ইউজ অফ এমআই সফটওয়্যার ফর আলো ট্রেডার্স। অলরেডি আমরা প্রিভিয়াস দুইটা সেশনে আমরা ডিসকাস করেছি আলো ট্রেডার্সের প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এবং এক্সেলের উপরে। দেন আলো ট্রেডার্সের বিজনেস প্রসেস নিয়ে অ্যানালাইসিস করবো, চার্ট অফ অ্যাকাউন্টস, কাস্টমার অ্যান্ড সাপ্লাই, বাউচার এন্ট্রি, রিপোর্টিং, ব্যাংক রিকনসিলিয়েশন। সো মূলত আমার এমআই সফটওয়্যার রিলেটেড এই জিনিসগুলো আমাদের আজকে ডিসকাশন পয়েন্ট থাকবে। সো আমি যদি এমআই সফটওয়্যার সম্পর্কে একটু ডিপ ডিসকাশন করতে হয়, তাহলে আমি একটু আপনাকে ওভারভিউ দিচ্ছি। এমআই সফটওয়্যারে আমাদের মূলত প্রতিষ্ঠানটি এস্টাবলিশড হয় 2015 সালে। দেন হচ্ছে আমাদের বেসিস ইনকর্পোরেশন, আমাদের বেসিসে লিস্টেড হয় 2021 সালে। সো আমরা বেবিসিসের মেম্বারশিপ। সো আমাদের এমআই বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার আমাদের কি ফিচার বা মডিউলস আমরা কভার করছি। সো মূলত আমরা বিজনেস অ্যাপস যেটা আমরাকে বলি, সেটা দিয়ে আমরা একটা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং করার জন্য যে কয়টা মডিউল প্রয়োজন হয়, 8টা বেসিক মডিউল এখানে আছে। সাপ্লাই চেইন বা প্রকিউরমেন্ট, প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং, ইনভেন্টরি, সিআরএম বা সেলস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এইচ অ্যান্ড পেরোল, ফিক্সড অ্যাসেট। সো এই সব 8টা মডিউল নিয়ে মূলত বিজনেস ওয়েসটা ডেভেলপ করা হয়। দ্যাট মিনস বিভিন্ন ভার্টিক্যাল যে সলিউশনগুলো ডেভেলপ করা হয় এক এক ইন্ডাস্ট্রির বিজনেস প্রসেস নেচার ওয়াইজ। আমরা হসপিটালের যে নেচার বা এনজিওর যে নেচার বা রিয়েল এস্টেট বা সার্ভিস বা ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, একটা নেচার এক এক রকম। সো এই প্রতিটা নেচারের উপরে ডিপেন্ড করে মূলত বিজনেস ওয়েস বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংটা ডেভেলপ করা হয়। সো হসপিটাল যেই নেচারে আমাদের অপারেশনটা হয়, ওই প্রতিটা অপারেশন স্মুথলি রান করার জন্য, অটোমেশন করার জন্য যে প্রসেসটা ডেভেলপ করা হয়, সেটাকেই মূলত এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বলা হয়। সো আমাদের মডিউলটার নাম দিয়েছি মূলত হসপিটাল ওএস। প্রতিটা ভার্টিক্যাল সলিউশনের এগেনস্টে আমরা ওএস অপারেটিং সিস্টেম বলছি আর কি। সো আমাদের বিজনেস ওএসে আমরা বেসিক কিছু ফিচার ফাংশন নিয়ে আমাদের বিজনেস ওএস প্যাকেজটা রেখেছি, যেটা হচ্ছে বিলিং অ্যান্ড সিআরএম, ইনভেন্টরি, প্রোডাকশন, অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স। যারা অনলি অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য আমাদের প্যাকেজটা হচ্ছে এমআই অ্যাকাউন্টস, যেটার ভিতরে আমরা কভার করছি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স। সো আমাদের একটা এন্টারপ্রাইজ সিস্টেমস প্ল্যানিং কীভাবে কাজ করে, সো আমাদের এই কোর যে মডিউলগুলো, যেটা সাপ্লাই চেইন বা প্রোডাকশন বা ইনভেন্টরি, এই মডিউলগুলো অল্টারনেটিভ আমাদের অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স, এইচএনএন, পেরোল, ফিক্সড অ্যাসেট, এই জিনিসগুলো নিয়ে তো একটা অর্গানাইজেশনের রিসোর্স বা আমাদের প্রতিটা কাজকে অটোমেশন করার যে প্ল্যানিংটা করা হয়, এবং প্ল্যানিংটাকে অটোমেশনের যে সিস্টেমেটিক ওয়েতে রেকর্ড রাখা হয়, সেটার জন্য হচ্ছে এই ইআরপি সফটওয়্যারগুলো ডেভেলপ করা হচ্ছে। সো আমাদের এমআই সফটওয়্যার বা আমাদের মাস্কের আইল্যান্ড লিমিটেড এই রিসোর্স প্ল্যানিং, বিজনেস প্রসেস প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমাদের এই প্রসেসগুলো মেনটেন করা হয়। সো হসপিটাল ওয়েসের যে প্রসেসগুলো বললাম, যে আমাদের অ্যাকাউন্টিং বা নর্মাল কমপ্লায়েন্স মডিউলগুলো অ্যাজ ইউজুয়াল সবারই থাকে কমন। তো তার বাইরে যে প্রসেস, হসপিটালে যে প্রসেসগুলো হয়, ওপিডি, আইপিডি, ইনভেস্টিগেশন, ফার্মেসি, তারপর হচ্ছে আপনার অ্যাম্বুলেন্স ম্যানেজমেন্ট, ক্যান্টিন ম্যানেজমেন্ট, নার্স স্টেশন, দেন হচ্ছে আপনার নার্স, আপনার অনেক সময় আপনার নার্স যে ইনস্টিটিউশনগুলো থাকে, আমাদের নার্সিং লার্নিং একটা পার্ট থাকে, হ্যাঁ, ডিপ্লোমা কোর্স থাকে। সো এই ফুল প্রসেসটাকে একটা অটোমেশনের রূপ ধারণ করাটাকে আমরা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা অপারেটিং সিস্টেম বলি। সো আমাদের যে বিজনেস ওয়ান যে আমরা মডিউলটা দিচ্ছি, সেটার ভিতরে কী কভার করছে সেটার একটা ওভারভিউ। দেন হচ্ছে এমআই অ্যাকাউন্টসে আমরা যে মডিউলটা প্যাকেজটা প্রপোজ করছি, সেটার একটা ওভারভিউ, যে আমাদের এমআই অ্যাকাউন্টসে কী থাকে, সেটআপ প্ল্যানিং থাকে, কোর অ্যাকাউন্টিংয়ে কী ফিচার থাকে, ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্সে কী যে থাকে, যেমন ট্যাক্স ব্যাট রিলেটেড যেই ব্যাপারগুলো থাকে, বাংলাদেশের যে এনবিআরএস সেকশন অনুযায়ী যে ট্যাক্সের ব্যাটের যেই রেটটা থাকে, সেই রেটটা আমাদের এমআই সফটওয়্যারের সেট আপ থাকে বাই ডিফল্ট। এবং প্রতি
প্রতিটা যখন সেকশন আপডেট হয় আমাদের সিস্টেমও প্রতিনিয়ত এই সেকশন ওয়াইজ আমাদের প্রত্যেকটা জিনিস আপডেট হতে থাকে। সো আমাদের সাকসেস স্টোরি, আমরা হেলথ ইন্ডাস্ট্রিতে যে সাকসেস স্টোরিটা, এমআই হসপিটাল ওয়েস, যেটা আমরা রাজশাহীতে খ্রিস্টান মিশনের হসপিটালে আমরা অলরেডি সার্ভিস দিচ্ছি। সো এটা হচ্ছে আমার সাকসেস স্টোরি হচ্ছে জেসিএক্স ফর রিয়েল এস্টেট ওয়েস এর জন্য। বিদ্যানন্দ হচ্ছে আমাদের সাকসেস স্টোরি ফর হচ্ছে এনজিও ওয়েস, ওনারা ম্যানেজ করছেন ফুল এনজিও একটা। বিদ্যানন্দ যে ফুল প্রসেসগুলো মেনটেন হয় এটাকে আমরা এনজিও ওয়েস দিয়ে মেনটেন করছি। আমাদের বাজেট থাকে, ডোনারদের বাজেট থাকে, এনজিও রিপোর্টিং থাকে, প্রজেক্ট থাকে, হ্যাঁ। সেই প্রজেক্টগুলো সবগুলো ফাইন্যান্সিয়াল ডাটাগুলো একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য এমআই সফটওয়্যার কাজ করেছে। সো আমাদের ইন্ডাস্ট্রি বিজনেস অটোমেশনগুলা কোন কোন প্রতিষ্ঠানগুলা কোন কোন মডিউলগুলো আমাদের ইউজ করছে সেটার একটা ওভারভিউ। দেন হচ্ছে এনজিও আমরা বা নন প্রফিট অর্গানাইজেশনগুলো বা এনজিওগুলো রিপোর্টিংয়ের জন্য যে যে মডিউলগুলো প্রয়োজন হয়, হ্যাঁ, ওই প্রসেসগুলো একটা ওভারভিউ এখানে দেওয়া আছে। প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের প্রজেক্ট বা ইনভেন্টরি, প্রকিউরমেন্ট বা সিআরএম বা সেলস প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য যে যেই প্রসেসগুলো আছে সবগুলো আমরা কভার করেছি। সো ক্লায়েন্ট বা সার্ভিস ম্যানেজমেন্ট, এটা আমাদের আরেকটা সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠানগুলোর জন্য, যে প্রপোজাল থেকে শুরু করে একদম বিলিং, একদম প্রতিটা স্টেপ, তার এমপ্লয়ীদের জব স্ট্যাটাস, তার জব কমপ্লিটেশন সার্টিফিকেট, বা তার জবের এগেনস্টে কত টাকা আমার এক্সপেন্স হলো বা রেভিনিউ ভার্চেস এক্সপেন্সের যেটা কম্পারিজন, এটা আমরা করতে পারি। সো আওয়ার সিনিয়রসি হচ্ছে আমাদের মাস্কিডিয়ার্স আইডিয়া লিমিটেড, এজেড কনসালটেন্ট, ট্যাক্স হাউস বাংলাদেশ, আহসান মঞ্জুর অ্যান্ড খোংচার অলরেডি আমরা ডিসক্রাইব করেছি যে আমরা প্রোভাইড বাই সার্টিফিকেশন কন্ট্যাক্ট, এই 4টা প্রতিষ্ঠান মিলে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছেন। সো মাস্কিডিয়ার্স আইডিয়া লিমিটেড বলেছি যে 2015 সালে আমাদের ইস্টাবলিশড হয়, এবং 2015 সাল থেকে এখন অবধি আমরা প্রতিনিয়ত ডেভেলপ করছি, বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, এবং যে ইন্ডাস্ট্রিগুলো আমরা কাজ করছি সেটাকে আরও বেটার, আরও কি সার্ভ করা যায় সেটাই নিয়ে আমরা মূলত ফোকাস। সো আমাদের মিট অফ দ্য টিম মেম্বার, দেন আমাদের হচ্ছে আছেন অলরেডি, আমরা ইন্ট্রোডিউস হয়েছেন আমাদের ডিরেক্টর যারা আছেন মাননীয়। সো আমাদের এফিলিয়েট পার্টনারশিপ হচ্ছে কুইকবুক, টালি, জেরো, মাইক্রোসফট, সো আদার যে প্রতিষ্ঠানগুলো আমরা এইগুলো নিয়ে কাজ করি। আমাদের কিছু হ্যাপি ক্লায়েন্ট লিস্ট, সো কর্পোরেট কিছু ক্লায়েন্ট লিস্ট আমাদের এখানে কিছু আছে। আমাদের সোশ্যাল কন্ট্রিবিউশন আমরা এনবিআর, তারপরে এনজিও ব্যুরো, দেন হচ্ছে আমাদের এনজিও অ্যাফেয়ার্স আদর্শ বোর্ডের সাথে আমরা কিছু অ্যাফিলিয়েট ওদের বাংলাদেশের কাজ করছি, বাংলাদেশে যেগুলো আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটি হিসেবে আমরা রিকগনাইজ করছি। সো আওয়ার ভ্যালুস, কিছু আমাদের কি হাইলাইটেড পয়েন্ট: এক্সেলেন্সি, ইনোভেশন, স্টুয়ার্ড, অনেস্টি, ইন্টিগ্রিটি, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টেবিলিটি। সো এখানে কিছু হাইলাইটেড পয়েন্ট আছে যেগুলো আমরা প্রফেশনাল ওয়েতে আমরা চেষ্টা করি ধরে রাখার জন্য। সো ইমপ্লিমেন্টেশন প্রসেসগুলো আমাদের মূলত হয় যেটা আপনাদের আফটার প্রোভাইড বেজার ট্রেনিং শেষ হওয়ার পর, অথবা আমরা এই ইমপ্লিমেন্টেশন প্রসেসগুলো আমরা ফলো করব, যে একটা সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন প্রসেস কখন থেকে স্টার্ট হয়, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 5 পর্যন্ত, হ্যাঁ, কী কী সিস্টেম আমাদের ফলো করতে হয়। যেই জিনিসগুলো আমরা যখন প্রোভাইড বেজার ট্রেনিং হবে, আপনাদেরকে প্রজেক্ট দেব, তখন ওই প্রজেক্টগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। সো এটা হলো আমার এমআই সফটওয়্যার বা মাস্কিডিয়ার্স আইডিয়া লিমিটেড সম্পর্কে একটা শর্ট ওভারভিউ। সো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের নেক্সট টপিকে। সো আমরা তারপর বলছি চার্ট অফ অ্যাকাউন্টস। সো আমরা এতদিন কথা বলেছি এমআই সফটওয়্যার বা বিভিন্ন সফটওয়্যারগুলো আপনাকে ধারণা দেবো। আমরা আজকে এমআই সফটওয়্যার সম্পর্কে একটা বেসিক একটা ধারণা দেবো। সো হয়তোবা এই শর্ট সময়ে সব ইন ডিটেলস আমরা দেখাতে পারবো না, তবে আমি আশা করছি আমাদের যখন আবার আরেকটা সেশন আমরা আপনাদের সাথে ইন্ট্রোডিউস হবো, ইন ডিটেলসে আমরা এমআই সফটওয়্যার সম্পর্কে আমরা জানবো। সো আমরা প্রথমে আমাদের এমআই সফটওয়্যারটা হচ্ছে একটা ওয়েব বেস সফটওয়্যার। আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা এই সফটওয়্যারটা লগ ইন করতে পারেন। সো আমাদের এখানে আপনার একটা মেল আইডির এগেইনস্টে মাল্টিপল কোম্পানি অ্যাক্সেস থাকতে পারে। সো আমরা আলো ট্রেডার্সের আমরা এখন সার্চ দেবো, তো আলো ট্রেডার্স। সো আলো ট্রেডার্সকে আমি পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি অলরেডি। লগ ইন করার পর আমার আলো ট্রেডার্স কোম্পানিটা আমার ইউজার এগেইনস্টে অ্যাসাইন করা আছে, তার বিধায় আমি আলো ট্রেডার্সে লগ ইন করতে পেরেছি। সো আলো ট্রেডার্স যখন লগ ইন করেছি, সাথে সাথে আমার একটা ড্যাশবোর্ড, যেটা আমার খুবই হেল্পফুল ফর অর্গানাইজেশন ওনার বা যারা অ্যাকাউন্টসে আছেন বা যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন ম্যানেজমেন্টে, তারা খুব সহজেই প্রতিষ্ঠানটির
একটা ওভারভিউ দেখতে পারবেন যে প্রতিষ্ঠানের পারফরমেন্সের কী অবস্থা, আজকের দিনে আমার কত টাকা ইনকাম হলো, কত টাকা এক্সপেন্স হলো, কত টাকা আমার রিসিপ্ট হলো, কত টাকা পেমেন্ট হলো, ক্যাশ ব্যাংকে কত টাকা আছে, কত টাকা কে পাবে পাবেন আপনি, কত টাকা আপনাকে কাকে দিতে হবে, এবং কোন কোন ডিপার্টমেন্ট থেকে আমার কত টাকা রেভিনিউ আর্ন হলো, এবং টপ এক্সপেন্স আপনার কোন কোন খাতে আপনার এক্সপেন্সটা বেশি হলো, সেটার একটা সামারি আপনারা দেখতে পাবেন। সো আমার এই ড্যাশবোর্ডটা দেখলে আপনার আপনার একটা প্রতিষ্ঠান খুব সহজেই আপনার তার প্রতিষ্ঠানের পারফরমেন্স সম্পর্কে আপনারা তার ধারণা দিতে পারবেন। সো এই জিনিসগুলো আমরা রিপোর্টগুলো কিভাবে আসলো আমার ড্যাশবোর্ডে, সেটা একটা কোয়েশ্চেন যে আমার এটা তো এমনিতে এমনি আসে যায় নাই। সো আমার এখানে ট্রানজ্যাকশনগুলো এন্ট্রি দিতে হয়, যেটা আমরা প্রিভিয়াস আমরা ডিসকাশন করেছিলাম যে ট্রানজ্যাকশন কী টাইপের হইতে পারে। সো আমি যদি দেখি আমার অ্যাসাইন টু অ্যালোটেডার্স, সো আমি একটা অ্যালোটেডার্সের ক্যাশ বুক এবং ব্যাংক বুক আমি নিয়ে ডিসকাশন করেছিলাম প্রিভিয়াস। দেন হচ্ছে সেলস রেজিস্টার, কিছু সেলস এন্ট্রি, দেন হচ্ছে কিছু পারচেস এন্ট্রি, সে মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ বা ইলেকট্রনিক আইটেম বিক্রি করে। সো আলো ট্রেডার্সের আমি প্রথমে যেটা করেছি, এই চার্ট অফ অ্যাকাউন্টসগুলো আমরা দাঁড় করেছি যে তার ট্রানজ্যাকশন ক্যাশ এবং ব্যাংক থেকে, বা তার পারচেস এবং সেলস থেকে কিছু সাপ্লায়ারের নাম, কাস্টমারের নাম, তারপরে এই ক্যাশ বুক ব্যাংক বুক থেকে তার এমপ্লয়ের নাম, আর কিছু সাপ্লাই, এবং কী কী হেডে সে খরচ করছে ক্যাশ থেকে ব্যাংক থেকে, সেই হেডগুলোকে আমি আইডেন্টিফাই করেছি সর্বপ্রথম, যেটা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং বা এক্সেলে আমরা এই কাজটা করেছি। সো আপনার যখন একটা প্রতিষ্ঠান ম্যানুয়ালি থাকে, তখন ম্যানুয়ালি অনেক কিছু মেনটেন করতে হয়। দেখা গেছে অনেকে লেজার বুক মেনটেন করে ম্যানুয়াল খাতায়, লেজার বুক একটা নাম দেয় যে আমার রিসিভেবল বা কাস্টমার ব্যালেন্স বুক, সাপ্লায়ার ব্যালেন্স বুক, তারপর হচ্ছে আমার বিভিন্ন খরচের লেজার বুকের নাম দেয়। এই সকল নামগুলা দিয়ে মূলত আমার একটা কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্ট ডিজাইন করা হয়। তো আমি চার্ট অফ অ্যাকাউন্টসটা কীভাবে ডিজাইন করা হয়, মূলত এই হেডগুলো দিয়ে, মূলত আমার ই কলামের যে হেডগুলো আছে এই হেডগুলো দিয়ে মূলত আমি চার্ট অফ অ্যাকাউন্টস ডিজাইন করেছি। একটা যে কোনো সফটওয়্যারে, আপনার নট অনলি এমআই সফটওয়্যার, আপনি যে কোনো সফটওয়্যারে আপনার ইমপ্লিমেন্ট করতে যাবেন বা আপনার কাজ করতে যাবেন, সর্বপ্রথমে কিন্তু আপনার এই চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে আপনি বুক কিপিং করতে পারবেন না। তো বুক কিপিং করার জন্য আপনার এই চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় বা চার্ট অফ অ্যাকাউন্ট কী জিনিস, সেটাকে আপনার জানতে হবে। সো আমার ট্রানজ্যাকশন নেম, এটা হচ্ছে ট্রানজ্যাকশন ডিটেলস। মিস্টার কামাল সরকার স্টার্টেড বিজনেস উইথ ইনিশিয়াল ক্যাপিটাল অফ 5 লাখ টাকা। সো এখানে আমি চার্ট অফ অ্যাকাউন্টসে আমি আমি এখানে একটা হেড আমি আইডেন্টিফাই করবো যে এখানে আমার কি কি হেড থাকতে পারে। সো আমার মিস্টার কামাল সরকার ক্যাপিটাল পারপাস 5 লাখ টাকা দিল আলো ট্রেডার্সকে। সো আলো ট্রেডার্সের ওনার হচ্ছে মিস্টার কামাল। সো উনি ক্যাপিটাল দিল, শেয়ার ক্যাপিটাল বা ক্যাপিটাল ওনার্স ইকুইটি দিল 5 লাখ টাকা। সো এটা দিল কোথায়? ক্যাশ বুকে, ক্যাশে টাকা দিল উনি। সো আমার দুইটার এখানে প্রতিটা ট্রানজাকশনে দুইটা নেগেটিভ আর পজিটিভ যেটাই বলেন, ডেবিট, এটাকে অ্যাকাউন্টিংয়ের ভাষা বলে ডেবিট এবং ক্রেডিট। আর যারা আপনার নন অ্যাকাউন্টিং, তারা আপনার নিতে পারেন যে আপনার দুইটারই বিপরীত থাকবে, ডেবিট এবং ক্রেডিট থাকবে। সো অ্যাসেট এবং লাইবিলিটি, সে অ্যাসেটের ক্যাশ টাকা যখন দিল অ্যাসেট বাড়লো, লাইবিলিটি সে হচ্ছে মানে এই টাকাটা যখন আমি প্রতিষ্ঠানের জন্য আনলাম, সাপোজ আমি অ্যাকাউন্টেন্ট, আমি যখন 5 লাখ টাকা আনলাম, 5 লাখ টাকা তো ফেরত দিতে হবে, আমি ইনকাম করে তাকে 5 লাখ টাকা রিটার্ন করতে হবে, এবং আপনার তাকে প্রফিটও, তার প্রতিষ্ঠানকে প্রফিটেবলও করতে হবে। সে 5 লাখ টাকা দিল, আমি 5 লাখ টাকা খেয়ে চা খেয়ে আমি উড়িয়ে দেবো, তা তো হতে পারে না। আমার এগেনস্টে বিজনেস করব, বিজনেস করার জন্য আমার যা যা কাজ করা লাগে আমি তা এখানে ইনভেস্ট করব। আমার যেমন এখানে আমার ক্যাশ বুকে আমি 5 লাখ টাকা আমি রিসিভ করলাম, সাথে সাথে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট খুলে আমি 2.5 লাখ টাকা ডিপোজিট করলাম, এবং কিছু এন্টারটেনমেন্ট খরচ হলো, কিছু অফিসের রিপেয়ার মেনটেন্স হলো, কিছু আমি টি কপি চা এগুলোর জন্য কিছু খরচ করলাম, আমি ইন্টারনেট সেট আপ করলাম, এখানে কিছু বিল দিলাম অ্যাডভান্স, কনভেন্স দিলাম, কুরিয়ার সার্ভিস, কুরিয়ার পোস্টেজ কিছু খরচ করলাম। তেমনি আমার ব্যাংক বুকেও কিছু আমার খরচ হচ্ছে, ফার্নিচার কিনলাম, অফিসের জন্য ফার্নিচার লাগে ডেফিনেটলি, অফিস রেন্ট দিলাম কিছু অ্যাডভান্স, কম্পিউটার অ্যান্ড মানে কম্পিউটার অ্যান্ড কম্পিউটার ইকুইপমেন্ট কিছু পারচেস করলাম, স্যালারি কিছু আমার স্যালারি দিলাম, ব্যাংক ইন্টারেস্ট কিছু ইনকাম পেলাম আমি ডিপোজিট থেকে। সো ব্যাংক চার্জ দিলাম, আমি সেলস করলাম 200 টাকা। সো এইটা হচ্ছে আমার একটা ব্যাংক ক্যাশে টোটাল একটা পারফরমেন্স। এই হেডগুলো মূলত আমরা এমআই অ্যাকাউন্টসে আমরা ডিজাইন করব, যে আমার চার্ট অফ অ্যাকাউন্টসে যেই জিনিসগুলো ডিজাইন করতে হয় মূলত অ্যাডমিন প্যানেল থেকে। সো অ্যাডমিন প্যানেলের কাজ হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট ডিজাইন বা অন্যান্য সেট আপগুলোকে সেট আপ করা। সো অ্যাডমিন তারাই অ্যাক্সেস পাবে যাদেরকে
কোম্পানি ওনার্স তাকে অ্যাক্সেস দিবে, সেই অ্যাডমিন প্যানেলটা দেখতে পারবে, অ্যাডমিন প্যানেল কাজ করতে পারবে। সো অ্যাডমিন প্যানেলে আমি যখন ঢুকবো তখন আমার বিভিন্ন সেটিং অপশন থাকে, বিজনেস সেটিং, অ্যাকাউন্টিং সেটিং। হ্যাঁ, আমি অ্যাকাউন্টিং সেটিংয়ে যাব। অ্যাকাউন্টিংয়ের সেটিং ভিতরে আমার চার্ট অফ অ্যাকাউন্ট, ট্যাগ বা ইনসেন্টিভ, এগুলো হচ্ছে যেগুলো প্রয়োজন। আমার চার্ট অফ অ্যাকাউন্টসে আমি ঢুকি, যখন চার্ট অফ অ্যাকাউন্টসে আমার যে 5টা পার্ট থাকে, অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, ইনকাম অ্যান্ড এক্সপেন্স। সো আমরা একটু আগে যে গুগল শিটে বা এক্সেল শিটে যে জিনিসগুলো দেখিয়েছি, ক্যাশ অ্যান্ড ব্যাংক বুকে, হ্যাঁ, সো ক্যাশ অ্যান্ড ব্যাংক বুকের ভিতরে আমার অ্যাসেটের কিছু হেড আছে এবং লাইব্রেরির কিছু হেড আছে, ইকুইটির কিছু হেড আছে, ইনকামের কিছু হেড আছে, এক্সপেন্সের কিছু হেড আছে। সো প্রত্যেকটা হেড আমি 5টা ক্যাটাগরিতে ভাগ করে তার আন্ডারে আবার সাব গ্রুপ, মানে অ্যাজ ফিক্সড অ্যাসেটের একটা গ্রুপ, আদার কারেন্ট অ্যাসেটের একটা গ্রুপ, এভাবে অ্যাকাউন্ট রিসিভেবল একটা গ্রুপ, ক্যাশ অ্যান্ড ক্যাশ ব্যাংকের একটা গ্রুপ, ইনভেন্টরি একটা গ্রুপ, এভাবে আমি এগুলোকে আমরা গ্রুপ বলি। এবং গ্রুপের আন্ডারে যেটা ফাইনাল থাকবে এটা আমার হেড, এটাতে মূলত আমরা বুককিপিং এন্ট্রিটা করতে হয়। সো আমার বুককিপিং এন্ট্রিটা করার জন্য আমার এই ফাইনাল হেডটা লাগবে। যেমন ইনকামের ক্ষেত্রে আমার প্রোডাক্ট সেলসের আমার যেই একটা হেড, এটা হচ্ছে আমার ইনকাম। আর এক্সপেন্সের ক্ষেত্রে হচ্ছে আমার কস্ট অফ গুডস সোলের আন্ডারে কিছু হেড থাকে, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কিছু হেড থাকে, অ্যাডমিনের কিছু হেড থাকে। সো এই হেডগুলো দিয়ে মূলত আমার এক্সপেন্স এন্ট্রিটা হয়। আর ইকুইটির ভিতরে আমার যেটা আমি মেনশন করেছিলাম যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, সো আমার ওনার্স যদি কোনো টাকা দিয়ে থাকে ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এন্ট্রি করে থাকি। সো আমরা চার্ট অফ অ্যাকাউন্টস হলো আমার এই জিনিসটা। আর কিছু চার্ট অফ অ্যাকাউন্টসের বাইরে কিছু আর কিছু কাজ থাকে সেট আপের, ইনিশিয়াল সেট আপের, যেটা হচ্ছে আমার ওই আমরা যে গুগল শিটটা দেখেছি ওইখানে কিছু কন্ট্রাক্ট লিস্ট ছিল, কাস্টমার, সাপ্লায়ার, এই নামগুলো ছিল। সো আমার রায়ান্স কম্পিউটার, হাতিল, সেলিম আকবর সে হচ্ছে একজন এমপ্লয়, কমল সরকার একজন ওনার্স, সো মা এন্টারপ্রাইজ একজন সাপ্লায়ার। সো এটা কীভাবে বলবো সাপ্লায়ার নাকি? সো আমার এখানে প্রোফাইলে যখন ঢুকবো তখন আমার এখানে দেখতে পাবো সে সাপ্লায়ার না, তার একটা আইডি পড়ে আমার এখানে। যখন কোনো সাপ্লাই ক্রিয়েট করতে হয় তখন ক্রিয়েট অপশানে গিয়ে তখন ওই সাপ্লায়ারের নাম, তার অন্যান্য ডিটেলস ইনফরমেশন করার পর দেন হচ্ছে তার এখানে রোলসটাকে অ্যাপ্লাই করতে হয়, সে সাপ্লায়ার না কাস্টমার নাকি এমপ্লয় না সে ম্যানেজিং ডিরেক্টর, এগুলো আমাকে দিয়ে দেন সেভ করতে হয়। সো কন্ট্যাক্ট আমাদের এখানে এমআই সফটওয়্যারের কন্ট্রাক্টের একটা বিশেষত্ব আছে, এই কন্ট্রাক্টের মাধ্যমে সাপ্লায়ার, কাস্টমার, এমপ্লয়, বিজনেস ডিরেক্টর যা কিছু আছে আমরা এখানে কন্ট্রাক্ট দিয়ে ম্যানেজ করতে পারবো। এবং কন্ট্রাক্টের আমরা প্রতিটা কন্ট্রাক্টেরই আলাদা আলাদা স্টেটমেন্ট আমরা এখানে চাইলে দেখতে পারবো। হ্যাঁ, হাতিল থেকে কত টাকা আমি পারচেস করেছি, অ্যাট এ গ্ল্যান্সে তার স্টেটমেন্ট, তার সেলস, পারচেস, প্রজেক্ট ডিল বা তার অন্যান্য কোনো অ্যাটাচমেন্ট থাকে তাহলে অ্যাটাচমেন্টগুলো আমি দেখতে পারবো, তার এগেনস্টে কোনো ডিট করা আছে কিনা তার সাথে, এই ডিট কপিগুলো চাইলে আমরা এখানে আর্কাইভ করে রাখতে পারি। দেন হচ্ছে আমাদের এই কন্ট্রাক্টের একবার ক্রিয়েশন করার পরে যদি পরবর্তীতে কন্ট্রাক্ট ক্রিয়েট হয় আমরা এই এখান থেকে এসে ক্রিয়েট করে নিতে পারি। আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট যদি আমরা একবার সেট আপ করি দেন হচ্ছে আমাদের লাইফ ইজি। চার্ট অফ অ্যাকাউন্ট যদি আমরা বুঝি যে একটা প্রতিষ্ঠানের জন্য চার্ট অফ অ্যাকাউন্টস কী কী হতে পারে, হ্যাঁ, এটা যদি আমরা ডিসাইড করতে পারি দেন আমাদের ইমপ্লিমেন্টেশন প্রসেস বা আমাদের বুককিপিং প্রসেস খুবই ইজি হবে। সো আপনাদের চার্ট অফ অ্যাকাউন্টসটা কী জিনিস সেটাকে আপনার আগে আইডিয়া করতে হবে। দেন হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট আমার একবার ডিজাইন হয়ে গেল, আমরা বলছি যে অ্যাকাউন্টিং বাউচার এন্ট্রি। সো আমাদের টপিকে ছিল যে পেমেন্ট বাউচার, রিসিপ্ট বাউচার, জার্নাল বাউচার, কন্ট্রা বাউচার, পারচেস বাউচার, সেলস বাউচার। সো এই ধরনের বাউচার ফর্মগুলোর মাধ্যমে মূলত আমাদের বুককিপিং করা হয়। যেই কোনো সফটওয়্যারে আমার একটা বাউচার ফর্ম থাকবে, ওই ফর্মের মাধ্যমে ইনফরমেশনগুলো অ্যাড করে দিয়ে আমরা রিপোর্টিংগুলো করা হয় এবং ইন্টিগ্রেশন করা থাকে যে কোন বাউচারের মাধ্যমে কোন এন্ট্রি হলে কোথায় যে রিপোর্ট হিট করবে সেটাই আমার লিঙ্ক থাকে। সো পেমেন্ট বাউচারটা কী জিনিস? সো পেমেন্ট বাউচারের মাধ্যমে মূলত আমরা জেনারেল, ক্যাশ এবং ব্যাংকে যত ধরনের পেমেন্ট আমাদের হবে ওই পেমেন্টগুলো আমরা এন্ট্রি করে থাকি মূলত। সো আমরা গুগল শিটে আমরা যেই ট্রানজ্যাকশনগুলো দেখেছি ব্যাংক এবং ক্যাশের, মূলত এই ব্যাংক এবং ক্যাশের এন্ট্রিগুলাই আমি আগে থেকে করেছি বিধায় আমার এখানে সবগুলা এন্ট্রি এখানে শো করছে যে আমার 10,000 টাকা, এত টাকা এবং এত টাকা এত টাকা আমি পেমেন্ট করেছি। আমি যদি রিসিপ্ট বাউচারে দেখি তাহলে আমার ব্যাংক এবং ক্যাশে যত ধরনের রিসিপ্ট হয়েছে সেই রিসিপ্টগুলো আমার এখানে চলে আসে। যেমন 5 লাখ টাকা ওনার্স ক্যাপিটাল হিসেবে দিয়েছে। সো আমি এখানে যদি দেখি ক্যাশ বুকে
5 লাখ টাকা আমার মিস্টার কমল সরকার তিনি ওনার্স শেয়ার ক্যাপিটাল হিসেবে ওনার্স ক্যাপিটাল হিসেবে দিয়েছে। সো আমার এখানে ওয়ার্কিং ক্যাপিটালের পারপাস আমার 5 লাখ টাকা রিসিভ করেছি অ্যাজ আমি অ্যাকাউন্টেন্ট। আর বাদ বাকি টাকাগুলো আমি ব্যাংক ইন্টারেস্ট এবং ইলেকট্রনিক বিল, দ্যাট মিনস আমার পস সেলের মাধ্যমে 200 টাকা আমি আর্ন করে রিসিভ করেছি। সো এটা হচ্ছে আমার একটা রিসিপ্টের রেজিস্টার। সো ক্যাশ এবং ব্যাংকের যাবতীয় রিসিপ্ট আমার রিসিপ্ট ভাউচারের মাধ্যমে রিসিভ করা হয়। আর জার্নাল ভাউচার হচ্ছে আমার নন ক্যাশ ট্রানজ্যাকশন, যেগুলো আমার কোনো ক্যাশের কোনো লেন ক্যাশের কোনো ইয়ে থাকবে না, অনলি নন ক্যাশ। যদি এই ভাউচারটাকে আমি অল্টার করি, দেন হচ্ছে আমার এখানে আমার কোনো অ্যাকাউন্টস পেয়েবল দেন ফিনিশ গুড, দ্যাট মিনস আমি এখানে কোনো ধরনের ক্যাশ নেই, ব্যাংক অথবা ক্যাশের কোনো লেজার বা হেড থাকবে না। নন ক্যাশ ট্রানজ্যাকশন করার জন্য মূলত আমরা জার্নাল ভাউচারটা ইউজ করি। সো আমাদের জার্নাল ভাউচার সম্পর্কে আমার হচ্ছে নন ক্যাশ রিলেটেড ট্রানজ্যাকশনগুলো জার্নাল ভাউচারের মাধ্যমে এন্ট্রি হয়। কন্ট্রা ভাউচারের কাজটা কি হয়? যখন ইন্টার ব্যাংক ট্রান্সফার বা ক্যাশ টু ব্যাংক, ব্যাংক টু ক্যাশ ট্রান্সফার হবে, তখন আমরা কন্ট্রা ভাউচার দিয়ে এন্ট্রি করা হয়। এতে করে কি হয়, আমার নর্মাল পেমেন্ট ভাউচার বা রিসিভ ভাউচার এই দুইটা আমার মধ্যে করা যায়, কিন্তু আপনার রিসিভ পেমেন্ট স্টেটমেন্ট যখন আপনারা বের করতে বলবে প্রতিষ্ঠান, তখন কিন্তু এই স্টেটমেন্টটা বের করা খুব ডিফিকাল্ট হয়ে যায় যখন আপনার কন্ট্রা ভাউচার ছাড়া অন্য কোনো ভাউচার দিয়ে আপনার এন্ট্রিটা করা হয়। সো আপনার দেখা গেছে ওপেনিং এ সিটি ব্যাংক অ্যাকাউন্ট ডিপোজিট 2.5 লাখ টাকা, দ্যাট মিনস আমি সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলার জন্য আমি ক্যাশ থেকে ব্যাংকে কিছু টাকা ট্রান্সফার করেছি। দেখেন আমি যদি অ্যাড নিউতে দিই, আমার প্রথমে হচ্ছে তার অ্যামাউন্ট থাকবে, হ্যাঁ, কত টাকা অ্যামাউন্ট আমি ট্রান্সফার করব, এবং খুব সহজ, এন্ট্রিটা করা খুব সহজ। ট্রান্সফার ফ্রম মানে কোত্থেকে আমি ট্রান্সফার করব, ক্যাশ থেকে না ব্যাংক থেকে? যদি ক্যাশ থেকে ওটা ক্যাশ, আর যদি আমি রিসিপ্ট করবে কি সিটি ব্যাংক, তাহলে আমি সিটি ব্যাংক দিয়ে আমি সেভ করে দেবো এখানে। মিনস আমার এত টাকা আমার সিটি ব্যাংকে ডিপোজিট হয়ে গেল সরাসরি। এটা গেল আমার কন্ট্রা ভাউচারে। আর রিসিভ ভাউচারে এন্ট্রি ফর্মটা কীভাবে করা হয়? রিসিভ ভাউচারে যখন যাবো আমরা অ্যাড নিউ, সেমভাবে সব জায়গাতেই অ্যাড নিউ ফর্মটা দেখতে পাবেন। যখন ভাউচার কোনো নতুনভাবে অ্যাড করতে হয়, তখন আমার রিসিভ ইন মানে কোথায় রিসিভ করেছি, ক্যাশে না ব্যাংকে? যদি ক্যাশে হয় তাহলে ক্যাশ, অথবা সিটি ব্যাংকে হলে সিটি ব্যাংকে। হ্যাঁ, আমি কোনো টাকা যদি রিসিভ করি তাহলে রিসিভ ইন ক্যাশ। আর এখানে হচ্ছে কোন হেড থেকে আমি রিসিভ করলাম, হ্যাঁ, ক্যাপিটাল। আমি যে 5 লাখ টাকা দেখালাম, কীভাবে দেখালাম, এখানে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, দেন হচ্ছে অ্যামাউন্টটা এখানে উল্লেখ করে দিলাম যে আমি 5 লাখ টাকা রিসিভ করব, এবং কে দিয়েছে, যে কমল সরকার, যে কমল সরকার, এখানে পার্টির নামটা চিনাই দিলাম। তাহলে আমি ট্র্যাক রাখতে পারবো যে যদি ক্যাপিটাল অন্য অন্য কোনো পার্টনার দেয়, তাহলে আপনার এই কমল বা XYZ কোনো নামের ব্যক্তি যদি ক্যাপিটাল ইয়ে করে, তাহলে আমার টোটাল ক্যাপিটাল যদি 10 লাখ টাকা হয়, 10 লাখ টাকার ভিতরে কে কত টাকা দিল সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমি এই পার্টিটাকে ক্রিয়েট করে নিলাম। সো আপনার অ্যানালাইসিস করতে ইজি হবে যে আমার কে কত টাকা দিল। সো আমার কমল সরকার 5 লাখ টাকা দিল। সো আমি এন্ট্রি করে সেভ করে দিলাম, তাই আমার ক্যাশ টাকা বেড়ে গেলো, আমার লাইবিলিটিও বেড়ে গেল। দেন হচ্ছে আমার পেমেন্ট ভাউচার। পেমেন্ট ভাউচারটা কীভাবে এন্ট্রি দিই আমরা? অ্যাজ ইউজুয়াল রিসিভ ভাউচার যেভাবে এন্ট্রি দিয়েছি, সেমভাবে আমাদের পেমেন্ট ভাউচারটা। সো পেড ফ্রম, আমি কিসের মাধ্যমে পেড করব, ক্যাশে দেবো না ব্যাংকে দেবো, কোন একটা খরচ হলো, এন্টারটেনমেন্ট, সাপোজ একটা এন্টারটেনমেন্ট খরচ হলো, অফিস এন্টারটেনমেন্ট, হ্যাঁ, কত টাকা দেবো, এত টাকা আমি দিলাম। এখন তাহলে এন্টারটেনমেন্ট খরচ হলো ক্যাশে হলো না ব্যাংকে হলো, জাস্ট এটাকে আমার মেনশন করতে হবে, যেহেতু আমার ক্রিয়েট পেমেন্ট। সো আমি প্রথমে বলেছিলি পেমেন্ট ভাউচারের ক্ষেত্রে আপনার ক্যাশ অথবা ব্যাংকে যত ধরনের পেমেন্ট হবে, এটা আমার পেমেন্ট জেনারেল পেমেন্ট ভাউচার দিয়ে এন্ট্রি করবো। সো আমি এখানে অফিস এন্টারটেনমেন্ট দিয়ে আমি এখানে সেভ করে দিলাম, সেভ। তাহলে আমার ক্যাশ থেকে টাকাটা আমার চলে গেল। সো এটা গেল আমার জেনারেল পেমেন্ট রিসিপ্ট জার্নাল কন্ট্রা ভাউচারে। এখন ভাউচার লিস্টে কি থাকে? সকল ধরনের ভাউচার এখানে আমার লিস্ট পাবো ভাউচার লিস্টে। এখানে যত ধরনের আমার সিস্টেমে এন্ট্রি করা থাকবে, সকল ধরনের ভাউচার আমি এখান থেকে চাইলে এডিট করতে পারবো, যদি অ্যাক্সেস দেওয়া হয় আপনাকে। চাইলে আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো, যদি কোনো ধরনের ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করা থাকে ওই ভাউচারের এগেনস্টে, তাহলে আমি এখান থেকে এক ক্লিকে ডকুমেন্টগুলো আমি চাইলে ভিউ করতে পারবো। সো এখান থেকে আমার কোনো ধরনের মিসিং, যে আমার একটা বিল দিল, হ্যাঁ,
যে ফার্নিচার পারপাস একটা আমি টাকা দিলাম 59,000 টাকা। হাতিল হাতিল তো একটা বিল দিছে আমাকে, তাহলে হাতিলের বিলটা চাইলে এখানে অ্যাটাচ করে রাখতে পারতাম। রাখলে আমার হাতিলের বিলটা আপনাদের যখন ইন্টারনাল অডিট আসে তখন অডিটরকে দেখাইতে পারতাম যে হ্যাঁ এটা হচ্ছে আমার বিল কপি। আর পারচেস ভাউচারটা হচ্ছে আমার ক্রেডিটে যখন কোনো কিছু পারচেস করব, দ্যাট মিনস কোনো প্রোডাক্ট বা আইটেম বা সার্ভিস যত ধরনের পারচেজ আছে, এই পারচেস বাটা যদি আইটেম ইনভয়েস হয়ে থাকে তাহলে আইটেম ডিটেলস দিয়ে আমরা আইটেমগুলো সিলেক্ট করে দেবো, যেটা হচ্ছে ইলেকট্রনিক আইটেম বা মোবাইল অ্যাক্সেসরিজ, যেটা অলরেডি আমরা এন্ট্রি করেছি। দেখেন যে আমার অ্যাডভান্স টেকনোলজি থেকে আমরা কি পারচেস করেছিলাম, আমরা গুগল শিটে আছে আমার, তাহলে অ্যাডভান্স থেকে আমরা পারচেস করেছিলাম মোবাইল অ্যাক্সেসরিজ, দ্যাট মিনস কত কোয়ান্টিটি, 1000 কোয়ান্টিটি 125 টাকা করে। তাহলে 125 টাকা করে আমরা এন্ট্রিটা কীভাবে দিলাম, আমরা এখানে আমরা ছিলাম শুধু হচ্ছে অ্যাডভান্স টেকনোলজিকে আর কোন ওয়্যার হাউসে আমার এটা স্টোর হবে। এটা ওয়্যার হাউস কেন রাখছি আমরা, একটা ট্রেডিং কোম্পানি বা একটা বড় ধরনের ট্রেডিং কোম্পানি তাদের একটা মাল্টিপল ওয়্যার হাউস থাকে, একটা দোকান নিল সে, কিন্তু ব্যাক এন্ডে তার বিশাল বড় গোডাউন থাকে, যে এই গোডাউনে তার প্রোডাক্টটা রাখে। সো আমরা তাহলে মাল্টিপল তাহলে ওয়্যার হাউসটা আমরা এখানে সিলেক্ট করতে পারি একটা পারচেস করার সময়, এবং সেলস করার সময় আমরা সেমভাবে মাল্টিপল ওয়্যার হাউস মেনটেন করতে পারি। সো আমি আইটেম দিলাম মোবাইল অ্যাক্সেসরিজ, রেট কত, কোয়ান্টিটি কত, আমি দিয়ে আমি সেভ করে দিলাম এত টাকা। সো আমার এটা পারচেস এন্ট্রি হয়ে গেলো, একসাথে আমার ইনভেন্টরি স্টক বেড়ে গেল, সাথে আমার একটা পেয়েবল, সে যে আমার থেকে পাবে অ্যাডভান্স টেকনোলজি, ওইটার একটা রিপোর্ট জেনারেট হয়ে গেল। সো আমার রিপোর্ট আমি দেখাচ্ছি কীভাবে। সেলস এন্ট্রিটা সেম, ক্রেডিট সেলস, আমি যখন কোনোদিন বাকিতে বিক্রি করি তখন আমার এই বাকির লিস্টগুলো সবগুলো শো করবে আমার যে যত ধরনের ক্রেডিট সেল করেছি। এখন আর যদি বাকির এগেনস্টে আমি টাকা রিসিভ করতে চাই তখন হচ্ছে মানি রিসিপ্ট দিয়ে আমরা টাকাটা রিসিভ করব। আমি যদি এখানে অ্যাড নিউ দেই, আমি দুইজনের কাছে সেল করেছিলাম, রকির কাছে, হ্যাঁ রকিকে আমি যদি সিলেক্ট করি, রকিকে তখন রকির প্রিভিয়াস ডিউ লিস্টগুলো দেখাবে। সো আমি 25,000 টাকা যখন দিয়ে দিবে তখন 25,000 টাকা আমি এন্ট্রি দিয়ে সেভ করে দেবো, এবং সাথে হচ্ছে রিসিভিং সে কোন ব্যাংকে দিল বা ক্যাশে দিল এটাকে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে দেন হচ্ছে সেভ করে দিতে হবে অ্যামাউন্টটা দিয়ে। এটা আমার যখন রিসিভ হয়ে গেল সেলসের এগেনস্টে, দেন হচ্ছে আমার সেলস রেজিস্টার একটা আমাকে রিপোর্ট দেখাবে, এবং অ্যাকাউন্টিংয়ের যে রিপোর্টগুলো আমার আছে, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, অ্যাজ ইউজুয়াল আমার এই জুন মাসের আমার ব্যালেন্স শিটের কী অবস্থা এবং প্রফিট অ্যান্ড লসের কী অবস্থা, এটা একটা রিপোর্ট আমাকে জেনারেট করে দিবে ইনস্ট্যান্টলি। এবং এটাকে আমি যদি ইন ডিটেলস দিতে চাই তাহলে কস্ট অফ গুডস সোল্ডটাকে আমি যদি করে দিই তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাহলে আমার এখানে দেখাবে কোন কোন খাতে আমি কত টাকা খরচ করলাম ইন ডিটেলস এই পিরিয়ডের ভিতরে, এই যে জুন 1 থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। আমি দেখলাম যে আমার জিপিটা আমার অনেক ভালো ছিল 20,000 টাকা, কিন্তু আমার ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অনেক বেশি হওয়ায় আমার নেট প্রফিট হয়ে গেল। দ্যাট মিনস প্রতিষ্ঠানের এখনও লসে আছে বলা যায়, বিকজ আমার এখানে সেলস এন্ট্রি হয়েছে মাত্র 1টা থেকে 2টা, তার জন্য আমার লস দেখাচ্ছে। এখানে আমি আরও অ্যানালাইজ করতে পারি হচ্ছে আমার জেনারেল, আরেকটা হচ্ছে রিসিভ পেমেন্ট স্টেটমেন্ট, যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফর ওনার্সের জন্য, যে আমার কী কী পারপাসে আমি কত টাকা রিসিভ করলাম, ব্যাংকে কত টাকা, ক্যাশে কত টাকা, এবং আমি কোন পারপাস থেকে টাকাটা রিসিভ করলাম। এবং দেখেন ক্যাপিটাল অ্যাকাউন্টস 5 লাখ টাকা আমি রিসিভ করছি এবং ক্যাশে রিসিভ করছি, এটা কিন্তু দেখাচ্ছে ইজিলি, আপনি দেখতে পাচ্ছেন। এবং কোন কোন খাতে আমি কত টাকা পেমেন্ট করলাম, দেখেন খুব সুন্দরভাবে আমার এই জুন মাসের আমার কত টাকা রিসিভ করলাম এবং কোন কোন খাতে কত টাকা পেমেন্ট করলাম, দিন শেষে আমার কত টাকা ক্লোজিং ব্যালেন্স আমার হাতে আছে, ব্যাংকে কত টাকা আর ক্যাশে কত টাকা। যেমন আপনারা দেখেন ক্যাশে আছে এত টাকা, ব্যাংকে আছে এত টাকা। আমার এই গুগল শিটে কিন্তু আমার সেই ফরম্যাটে আমার যে ব্যালেন্স ছিল ক্লোজিং ব্যালেন্স এই 2,39,000 এবং ব্যাংকে আছে 97,000। দেখেন আমার এখানে রিসিভ পেমেন্টে কিন্তু সেম 97,000 2,39,000। সো আমার এক্সেলে যে রিপোর্টটা বা গুগল শিটের রিপোর্টটা আমার একটা রিপোর্টিং ভিউগুলোকে সুন্দর করে রাখার জন্য, ডাটাগুলোকে সুন্দর করে ফুল সিকিউর রাখার জন্য আমরা এই রিপোর্টগুলা এই ডাটা এন্ট্রির মাধ্যমে অটোমেটিক আমার রিপোর্ট জেনারেট হয়ে গেল। সো রিপোর্টিংয়ে আরও কিছু টুল আছে, যেটা হচ্ছে আমার ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স, যেটা আমরা একটু আগে দেখালাম যে ক্যাশ অ্যান্ড ব্যাংকের ব্যালেন্স কত টাকা আছে। এখান থেকে ক্লিক করলে আমরা ডিরেক্টলি আবার ওই লেজারে যেতে পারি আর কি আমরা। সো আমরা রিসিভেবল রেজিস্টার, দ্যাট মিনস হচ্ছে আমরা কত টাকা কার কাছে কত টাকা পাবো সেটার একটা স্ট্যাটাস। সো এখানে আমি ক্লিক করলে আমাদের কাছে মিস্টার রকির কাছে আমি এত টাকা পাবো, দেখাচ্ছে রিসিভেবল। সো আরও পেয়েবল রেজিস্টার, হ্যাঁ এক্সপোর্ট ডাটা শিট এন্ট্রি করলে প্রত্যেকটা এন্ট্রি ইন ডিটেলস আপনি তাকে ট্র্যাক করতে পারবেন যে কখন কে এন্ট্রি দিল না দিল, এটার ইন ডিটেলস।
সো এটা হচ্ছে আমার একটা ড্যাশবোর্ড। এখন ড্যাশবোর্ডের আমি প্রথমে বলেছিলাম ড্যাশবোর্ডটা কীভাবে আসলো, এই কয়েকটা এন্ট্রি করার মাধ্যমে এতগুলো রিপোর্ট আমার জেনারেট হলো। সো আমার এখানে গেল অ্যাকাউন্টিং রিলেটেড। ইনভেন্টরি রিপোর্টগুলো কী কী হতে পারে আপনার? ইনভেন্টরি রিলেটেড রিপোর্টগুলো হতে পারে আমার স্টকের আইটেম কতটুকু অ্যাভেলেবেল আছে এবং কোন আইটেমটার প্রফিট কতটুকু করলাম না করলাম সেটার একটা ডিটেলস। যেমন আমি যদি একটা আইটেম এখানে আমি সিলেক্ট করি যে ইলেকট্রনিক আইটেম, এই মাসের আমার কতটুকু সেলস হলো, যেমন এখানে আমি পারচেস করছি এখনও কোনো সেলস করি নাই এখানে, তাহলে আমার কোনো প্রফিট নেই। তাহলে আমি যে মোবাইল অ্যাক্সেসরিজ দেখি, মোবাইল অ্যাক্সেসরিজের কী অবস্থা? মোবাইল অ্যাক্সেসরিজ আমি কিনেছি 1000 পিস 125 টাকা করে, আমরা বিক্রি করেছি 1 পিস, আমরা আছে 999 পিস, আবার বিক্রি করি 40 পিস, আমার হাতে আছে 959 পিস, এবং আমি কত টাকা লাভ করলাম প্রতিটা ইনভয়েসের এগেনস্টে, এটা কিন্তু ইন ডিটেলস একটা দেখাচ্ছে। দ্যাট মিনস আইটেম ওয়াইজ আমি প্রফিটেবিলিটি আমি দেখতে পারি ইজ ইনভয়েস ওয়াইজ। এবং আমরা রেকর্ডার লেভেলের মাধ্যমে আমার যে আমার 10টার নিচে আমার প্রোডাক্ট যখন চলে আসবে তখন আমি একটা আইডেন্টিফাই করতে পারবো যে আমার কতটুকু আমাকে নেক্সট কোন আইটেমটাকে আমার অর্ডার করতে হবে, পারচেস করতে হবে। আর এক্সপায়ার যদি কোনো এক্সপায়ারি প্রোডাক্ট আপনার থাকে তাহলে ওটাকে ট্র্যাক করতে পারবে মালিক যে আমার এই প্রোডাক্টটা এক্সপায়ার্ড হয়ে যাবে। পারচেস করার সময় যদি এক্সপায়ারি ডেট আমি দিয়ে দিই তখন আমি এক্সপায়ারি ডেটের ওয়াইজ আমি প্রোডাক্টটা আইডেন্টিফাই করতে পারবো। সো তো এটা গেল আমার ইনভেন্টরি রিলেটেড রিপোর্টগুলো। আর হচ্ছে সিআরএম এর মাধ্যমে আমরা পজ সেল আমরা অলরেডি দেখিয়েছিলাম যে সিআরএম এর মধ্যে আমরা পজ সেলস এন্ট্রিগুলো দিয়ে থাকি মূলত আমরা। হ্যাঁ, সো এটা গেল আমার আলো ট্রেডার্সের আমার একটা ওভারভিউ। সো আশা করি আলো ট্রেডার্সের যেই এন্ট্রিগুলো হয়েছে সেই এন্ট্রিগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আরও আপনাদের আইডিয়া জেনারেট হবে এবং কিভাবে একটা প্রতিষ্ঠানের সকল ইনফরমেশন একটা প্ল্যাটফর্মে রাখা যায়। সো ধন্যবাদ, দেখা হবে নেক্সট সেশন এবং এমআই সফটওয়্যারের ইন ডিটেলস অন্য কোনো ভার্টিক্যাল সলিউশন বা আপনার অন্য কোনো বিজনেস প্রসেস নিয়ে আপনাদের সাথে আরও ইন ডিটেলসে আমরা কাজ করব। সো ধন্যবাদ, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।